ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি আইএমএফ এর পরামর্শ ও অর্থনীতি। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর শাহাদাত সিদ্দিকী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের মাঝে আরও পেয়েছি মোহাম্মদ গোলাম সারওয়ার ভুইয়া, সাবেক সভাপতি বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক আইডিএফসি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। যেহেতু নতুন একটি বছর শুরু হয়েছে এবং আমাদের দেখছি যে অর্থনীতিতে অনেক পরিবর্তন আসছে, সামনেই নির্বাচন। এরপরও আমরা দেখছি যে আইএমএফ বাংলাদেশের অর্থনীতিকে কেন্দ্র করে অনেকগুলো পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ অনুযায়ী অনেক কিছু পরিবর্তনও করা হয়েছে, অনেক কিছু পরিবর্তন পরিকল্পনার মধ্যে রয়েছে। এই যে আইএমএফ এর পরামর্শ দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি আসলে কোন দিকে যাচ্ছে এবং কিভাবে কাজ করছে? দেখুন, যে আমরা যদি বাংলাদেশের অর্থনীতির কথা বলি, সেটা আইএমএফ এর ধরেন লোন দেওয়ার কাছে সেটাকে কন্ডিশন মনে করতে পারেন, সেই শর্তগুলোর কথা মনে হতে পারে কঠিন, কিন্তু স্বাভাবিকভাবে এমন কিছু শর্ত রয়েছে যেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা চর্চা করেন, অর্থনীতি নিয়ে কথা বলেন, তাদেরও কিন্তু একই ধরনের পরামর্শ। উদাহরণস্বরূপ আমরা ব্যাংকিং খাতের সংস্কারের কথা বলি, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিবিদরাও বলেন এবং আইএমএফ এরও পরামর্শ। প্রশ্নটা হচ্ছে তাহলে এই সংস্কার কেন? সেই সংস্কারের কারণটা আপনারা নিশ্চয়ই এখন টের পাচ্ছেন যে বাংলাদেশে যে ঋণের পরিমাণ 17 লাখ কোটি টাকা, তার মধ্যে ধরেন 6.5 লাখ কোটি টাকা আমাদের খেলাপি ঋণ। অতএব বলা চলে যে 1/3 ব্যাংক আসলে প্রকৃতপক্ষে অস্তিত্ব নেই। তার মানে তাদেরকে টিকিয়ে রাখা হয়েছে কৃত্রিমভাবে, এবং সেই 5টা ব্যাংকে একত্রিত করাও এরই কিন্তু একটা কনসিকোয়েন্স। অতএব সার্বিকভাবে এই ব্যবস্থাপনাটা কি হবে, সেটা যে শুধু আইএমএফ এর পরামর্শ অথবা শর্ত সেটা যেরকম, একইভাবে আমি মনে করি আইএমএফ এর সুরের সাথে বাংলাদেশের অর্থনীতিবিদরাও কিন্তু একই কথা বলেন। এখন প্রশ্ন হচ্ছে, আইএমএফ এর কিছু শর্ত রয়েছে যেটা কঠিন শর্ত, যেগুলোর মধ্যে রয়েছে ধরেন ফর এক্সাম্পল আমাদের যে খেলাপি ঋণের পরিমাণ সেটাকে নিচে নামানোর যে টার্গেট। অতএব সেই জায়গা থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের 14 মাসের যদি আপনি ফেরেস্তি বলেন, সব কিছু কাউন্ট করেন, তাহলে দেখবেন সেই জায়গাটা কিন্তু আমরা আসতে পারছি না। কিন্তু আসতে যদি পারতাম তাহলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে স্বপ্ন দেখেছিল প্রকৃতভাবে কিন্তু ঘুরে দাঁড়াতো। আরেকটা আইএমএফ এর শর্তের কথা বলেন, সেটা হচ্ছে যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ কারেন্সি, যেটা টাকার মান নির্ধারণ হয় অথবা ডলারের মান নির্ধারণ হয়, বৈদেশিক মুদ্রার বাজার যদি বলি, সেই বৈদেশিক মুদ্রার বাজারকে আমাদের টাকার মান নির্ধারণ হবে বাজারে। অতএব সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এইটা বাজারে ছেড়ে দেওয়াটা, এটা আমি মনে করি অন্তর্বর্তী সরকারের একটা বড় সফলতা এবং আমি বলবো একটা সাহসিকতারও পরিচয়। যেমন যেটা ভাবা হয়েছিল যে যদি মার্কেটে ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো আমাদের ডিভ্যালুয়েশন, টাকার মান অনেক কমে গিয়ে অনেক উপরের লেভেলে সেট হবে, কিন্তু প্রকৃতপক্ষে রেমিটেন্স একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, যেটা যদি আপনি বিগত সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের একটা বছরের কথা চিন্তা করেন, আপনি দেখবেন এক বছরে 8 থেকে 10 বিলিয়ন ডলার আমরা বেশি পেয়েছি। অতএব সেই 10 বিলিয়নের কারণেই কিন্তু বাংলাদেশের যে রিজার্ভের পরিমাণ ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখী, এবং সেটা কিন্তু ফরেন কারেন্সির যে মান, তার যে স্টেবিলিটি ধরে রাখা, স্থিতিশীলতা ধরে রাখার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব সেই জায়গা থেকে বলতে পারেন আমাদের ফরেন কারেন্সির মানের ক্ষেত্রে বাংলাদেশ ভালো ভূমিকা পালন করেছে এবং তার পিছনে সবচেয়ে অবদান, রপ্তানির চেয়েও সবচেয়ে বড় অবদান হচ্ছে আমি বলবো রেমিটেন্স। অতএব সেই রেমিটেন্সের প্রবাহ এখন বরং এখন যে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও কিন্তু পুরোপুরি মার্কেট নিয়ন্ত্রণ করছে না। আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমেও জানতে পারবেন যে সেন্ট্রাল ব্যাংক 3 বিলিয়ন ডলার বাজার থেকে কিনে নিয়েছে, কারণ যাতে আমাদের স্থিতিশীল রাখে এক্সচেঞ্জ রেটটা। কারণ টাকার মান যদি বেড়ে যায়, হয়তো বা গভর্নর মহোদয় অথবা সরকার বলেন, সরকার হয়তো ভাবছে আমাদের এক্সপোর্টটা আরও কমে যেতে পারে। অতএব সেই কারণে এইটাকে ধরে রাখা হয়েছে, কারণ অতিমূল্যায়ন করা হয় নাই, কিন্তু অবমূল্যায়ন হচ্ছে না, সেটাই কিন্তু বাংলাদেশের একটা বড় সফলতা বলতে পারি। যেটি আসলে আমরা দেখি যে আপনি তো পুঁজিবাজার নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন, এই শর্তগুলো যেভাবে আসলে অর্থনীতির উপরে প্রভাব বিস্তার করছে, পুঁজিবাজারের উপরেও তো তাদের কিছু শর্ত দেয়া আছে। এই জায়গা থেকে যদি একটু বলতেন যে বাজারের উপরে কি প্রভাব বিস্তার করছে। ধন্যবাদ। ইনফ্যাক্ট শাহাদাত সাহেব যেটা বললেন যে আইএমএফ এর যে নীতি বা যে ইয়েগুলো শর্তগুলো আছে, ইনফ্যাক্ট এটা তো
একটা অর্থনীতির রেগুলেশনের জন্য, এটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু এটা খুব প্রয়োজন আমাদের কাছে। আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও সেটা কিন্তু একটা ডিসিপ্লিন লং টার্মে নিয়ে আসে, এটা পুঁজিবাজারের ক্ষেত্রে আমরা একটা ক্রাইসিস, একটা ক্রিটিক্যাল বা ট্রানজিশন পিরিয়ড আমরা পার করছি। আপনি দেখছেন যে পুঁজিবাজারে আমাদের যে ভলিউমটা অনেক কমে গেছে, এবং এখানে যেই কিছু সংস্কারের বিষয়গুলো কিন্তু ইন প্রসেস। যে একটা উচ্চ পর্যায়ের কমিটি যেটা গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তারা কিন্তু একটা মাস্টার প্ল্যান দিয়েছে, এবং সেই মাস্টার প্ল্যানটা যখন বাস্তবায়নের শুরু হবে, আমি মনে করি যে এখনও ওইভাবে এটা কাজ হচ্ছে না, তখন কিন্তু আমরা একটা সুফল আমরা সামনে পাবো। এখানে ধরেন যেটা বলছে যে আমাদের সঞ্চয়পত্রের সুদের হার বা ট্রেজারি বিল বন্ডের যে সুদের হার, ইন্টারেস্ট রেটের যে বিষয়টা আছে, যদিও এখন সংকোচনমূলক যে মুদ্রানীতি নেওয়ার কারণে কিন্তু এটার একটা প্রভাব কিন্তু আমাদের পুঁজিবাজারেও পড়েছে, এবং যেটা হচ্ছে যে এটা নেওয়া হয়েছিল মূলত ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য। বাট ইনফ্লেশন কিন্তু দেখেছেন যে আপনারা নভেম্বর এবং ডিসেম্বরে কিন্তু স্লাইটলি বেড়েছে, যেটা হয়তো 9.2-তে চলে আসছিল 8.2, সেটা হয়তো একটু বেড়ে এখন 9.8 এরকম হয়ে গেছে, বাট স্টিল সিঙ্গেল ডিজিটে আছে, আগের থেকে ডাবল ডিজিটে যায়নি, যেটা 10.6 পর্যন্ত উঠেছিল। তো আস্তে আস্তে সুফলটা আমরা কিন্তু পাচ্ছি। বাট অন্যদিকে যেমন রিজার্ভটা বাড়ছে, আমাদের ফরেন কারেন্সি যেটা স্টেবিলিটি এসেছে, যে সেখানে যে একটা ভোলাটাইল কন্ডিশন ছিল সেটা এখন নাই, বাট এটারও ইম্প্যাক্টটা কিন্তু ধীরে ধীরে পুঁজিবাজারে আসবে। জি, কিন্তু আমরা দেখছি যে যারা উদ্যোক্তা বা যারা ব্যবসায়ী, তারা কিছুটা সংকোচনমূলক নীতিমালার কারণে তারা কিছুটা টেনশনের মধ্যে আছে, এবং বিনিয়োগ কিছুটা স্থবির অবস্থা রয়েছে, যেটা আমরা বিনিয়োগ বাধাগ্রস্তও বলা হয় অনেকে, এবং অনেকেই বলছে যে ব্যাংকগুলোর প্রতি তাদের একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে। এমন একটা পরিস্থিতিতে আপনি আপনার মূল্যায়নটা কি, আসলে কিভাবে তারা চিন্তা করবে? দেখুন, যে আমরা যখন সংকুচনমূলক মুদ্রানীতির কথা বলি, প্রকৃতপক্ষে এই সংকুচন শব্দটা প্রযোজ্য হচ্ছে যে আপনি একটা ট্রেড অফ করতেছেন, সেই ট্রেড অফটার মধ্যে হচ্ছে যে ছেড়ে দিচ্ছেন, সেই ছেড়ে দেওয়াটা হচ্ছে জিডিপির প্রবৃদ্ধিকে ছেড়ে দিচ্ছেন। কারণ জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়া মানেই হচ্ছে সংকুচনমূলক, তাহলে টাকা বাজারে কাজ করবে না, টাকা চলে যাবে সেন্ট্রাল ব্যাংকে। তো সেন্ট্রাল ব্যাংক টাকা কিভাবে নিজের এখানে নেবে? অতএব ইন্টারেস্ট রেট, তারা একটা মেকানিজম হচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়ানোর কারণে তারা বলছে যে মূল্যস্ফীতি কমবে। সেই ইন্টারেস্ট রেট যদি বিগত আওয়ামী লীগ সরকারের কথাই বলেন, সর্বশেষ সেটা যেটা পলিসি রেট ছিল সেটা 5%, দেখবেন 5.25, 5.5, অথবা 0.25, বেসিসে বাড়াতে সেটা 10% গিয়েছে। সেই 10%-এর সাথে পরবর্তীতে কিন্তু +3-4% যুক্ত হয়, যে কারণে ব্যবসায়িক ক্ষতি দ্বারা 100 টাকায় 15 টাকা সুদের হার, অথবা 16 টাকা। একজন ব্যবসায়ী যদি 16 টাকা পার 100 তার ইন্টারেস্ট গুনতে হয়, তাহলে সে প্রফিট করবে কত, প্রাইস কত করবে। এবং এই ইন্টারেস্ট রেট বাড়ার কারণেই কস্ট অফ প্রোডাকশন কিন্তু বেড়ে গেল, আর এই কস্ট অফ প্রোডাকশন রিফ্লেক্টেড হয়েছে কোথায়? প্রাইসে। অতএব সেই প্রাইস লেভেল যখন উপরে সেট হয়েছে তখন কিন্তু মূল্যস্ফীতি কমানোটা আরও চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখন চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে। সেন্ট্রাল ব্যাংক এখন ধীরে ধীরে বলতেছে যে না, আমরা এখন ইন্টারেস্ট রেট ধীরে ধীরে কমাবো, যাতে বিনিয়োগকে, এতদিন বিনিয়োগ কমছে, এবং আপনি হয়তো জানেন যে বিগত অনেক বছরের পিছনে চলে যেতে হয় বাংলাদেশের বর্তমান বিনিয়োগের কথা যদি চিন্তা করি, এবং সেটা মান্থ টু মান্থ হিসাব করলে এখন আমরা নেগেটিভের দিকে যাচ্ছি। অতএব একটা ঋণাত্মক বিনিয়োগ প্রবাহ নিয়ে বাংলাদেশের যে প্রবৃদ্ধির স্বপ্ন দেখা হচ্ছে বিগত 2 বছর থেকে 3 বছর, কোনো বছরই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারি নাই। ইভেন লাস্ট ফিসক্যাল ইয়ার 2024-এর কথাই যদি চিন্তা করেন, যে 24-25 যেটা শেষ হলো লাস্ট অর্থ বছরে, আমরা 3.97% প্রবৃদ্ধি অর্জন করেছি। অতএব এই প্রবৃদ্ধিও কিন্তু আপনি একটা স্বাভাবিক বছরের কথা যদি তুলনা করেন, তাহলে আপনাকে 15 থেকে 18-20 বছরের পিছনের দিকে যেতে হয়। অতএব এই প্রবৃদ্ধি কমার পিছনে মূলত কারণ কি? দেশে বিনিয়োগ না হওয়া। ইভেন দেখবেন ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলা হয় যে বাংলাদেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতিটা এখন আসলে আমাদের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশি বিনিয়োগ তো কমছে, একই সাথে বিদেশি বিনিয়োগ কমছে, যেটা নিয়ে ক্যাপিটাল মার্কেট থেকে কথা হলো। দেখবেন বিদেশি বিনিয়োগকারীরা, আপনি ব্লু চিপস বলেন আর যে সকল কোম্পানিতেই, ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কর্পোরেশনে যে তাদের বিনিয়োগ ছিল, সমস্ত বিনিয়োগ কিন্তু উঠিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ অর্থনীতির ভাষায়
বলা হয় একটা দেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মূল্যস্ফীতি। অতএব মূল্যস্ফীতি যদি আপনার ঘাড়ে চেপে বসে, তখন ওই দেশে বিনিয়োগকারীরা, বিদেশি বিনিয়োগকারীরা ওই দেশ থেকে পালিয়ে যায়। আর সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাই যে এইভাবে আসলে ইন্টারেস্ট রেটের কথা বলা হচ্ছে, বাড়তে বাড়তে উইলফুল ডিফল্টারের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, আর সেই প্রভাব কিন্তু পুঁজিবাজারের কোম্পানিগুলোর উপরে পড়েছে, যার কারণে কোম্পানিগুলোর সাথে সাথে ইনভেস্টররাও কিন্তু নেগেটিভ গ্রোথের দিকে যাচ্ছে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? এখানে ধরেন এই যে লিকুইডিটি প্রবলেম, এটা মেইন প্রবলেম পুঁজিবাজারে, সেটা তো একটা সংকোচনমূলক যে অর্থনীতি মুদ্রানীতি যেটা, সেটারই প্রভাব। প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথটা আপনি জানেন যে এটা তো অলমোস্ট এখন 6%-এর মতো চলে আসছে, ইনভেস্টমেন্ট ওইভাবে হচ্ছে না, স্ট্যাগনেশন এখানে আছে। ইন্টারেস্ট রেটটা আমরা কিন্তু যেটা লক্ষ্য করছি যে গ্র্যাজুয়ালি একটু কমানোর, যেমন যেটা আপনার 180 বা 182 ডেজ যে ট্রেজারি বিল, এটা তো 11%-এর উপরে উঠে গেছিলো, বাট এটা এখন 10.5 10.6-এর মধ্যে আসছে। সঞ্চয়পত্রের ব্যাপারে একটা সিদ্ধান্ত গত সপ্তাহে এসেছিল যে এটার মুনাফার হারটা কমাবে, বাট বিভিন্ন প্রেশারের কারণে হয়তো গভর্নমেন্ট একটু সময় নিয়েছে কিছুদিন। বাট আমার যেটা মনে হচ্ছে যে নতুন বছরে 2026-এর শুরু থেকে আমরা কিন্তু আশা করছি আমরা একটা সুফল পাবো, কারণ এই যে বিদেশি বিনিয়োগের কথা বলা হলো, আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, আসলে এই ধরনের অনির্বাচিত সরকার কিন্তু দীর্ঘদিন কাম্য না, এটা বাঞ্ছনীয় না। তাইলে কিন্তু কি হয়, একটা আস্থার সংকট সৃষ্টি হয়। ফরেন ইনভেস্টররা যে আসবে, তারা কি দেখে আসবে? আগামী 5 বছর তারা চিন্তা করে যে এখানে কারা এখানে থাকবে, তাদের সাথে কথা বলবে তারা পলিসি ইস্যুতে, কিন্তু বুঝতেছে যে এই গভর্নমেন্ট হয়তো আর বেশি দিন নাই, সামনে নির্বাচনের ইস্যু আসতেছে। বাট এই জন্য বলছে যে সংকোচনমূলক যে মুদ্রানীতি, সেটা যে উদ্দেশ্য করা হয়েছিল ইনফ্লেশনটা কাট করার জন্য, সেটা কিন্তু করা যায়নি, কারণ সুদের হারটা সেইভাবে কমানো যায়নি। সেটা একটা বড় সমস্যা, এবং এইটার সুদের হার না কমার কারণে, ইনফ্লেশনের কারণে, যেটা আপনি বলেন পুঁজিবাজারে এটা ইম্প্যাক্টটা পড়েছে। আমরা দেখতেছি যে লিকুইডিটি যে সমস্যাটা, কিছু ভালো দিক যদি আমরা দেখি, লাস্ট 3rd কোয়ার্টার যে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আসছে, আমাদের যে অপারেশনাল পজিশন, এটা কিন্তু বেটার কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার। কিছু কিছু ব্যাংক এখন খুব ভালো করছে, ব্যাংকিং সেক্টর তো অলমোস্ট কলাপস করেছে। আমরা আরো শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। স্যার, আমরা আসলে আইএমএফ পলিসি এবং শর্তগুলো নিয়ে কথা বলছিলাম। এই যে আইএমএফ পলিসি এবং যে শর্তগুলো দেওয়া হয়েছে, এটি আসলে মূল্যস্ফীতির উপরে কিভাবে প্রভাব পড়ছে? দেখুন, যে আইএমএফ এর কথা হচ্ছে যে আপনি যদি সংস্কার করেন, সেই সংস্কার কি? অর্থনৈতিক সংস্কারের মধ্যে ব্যাংকিং সংস্কার একটা অন্যতম। এখন ব্যাংক সংস্কার করতে গিয়ে, কার্যক্রম করতে গিয়ে, ব্যাংকে আসল অবস্থায় ভালোর দিকে ফিরিয়ে নেওয়াটাই কিন্তু চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। যেমন আপনি যদি অন্তর্বর্তী সরকারের পুরা 14 থেকে 16 মাসে, এই যে 15 মাস হিসাব করেন, তাহলে দেখবেন প্রত্যেক মাসে কি পরিমাণ খেলাপি ঋণ বাড়ছে তার একটা হিসাব, যেটা 1.5-2 লাখ কোটি টাকা থেকে এখন 6.5 লাখ কোটি টাকার উপরে গিয়েছে। কিন্তু প্রকৃত হিসাবটা কিন্তু এখনও নাই। এখন আবার বলা হচ্ছে আরও 2 লাখ কোটি টাকা অতিরিক্ত হয়তো যোগ হবে, তার মানে হচ্ছে 8 থেকে 10 লাখ কোটি টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই খেলাপি ঋণ কমে আসবে কখন? সেইটাই কিন্তু জনগণ এখন প্রত্যাশা করছে, যে আইএমএফ এর ইম্প্যাক্ট যদি দেখতে হয়, তাহলে আপনি খেলাপি ঋণ ধীরে ধীরে কি করতে চাইবে, কমবে। এবং সেই জায়গাটা আরেকটা জিনিস হচ্ছে যে আপনি সংস্কারের কথা বলছেন, সেই সংস্কার মূল্যস্ফীতির ক্ষেত্রে ভূমিকা রাখবে। এখন সেই সংস্কার করতে গিয়ে মূল্যস্ফীতি তো, অর্থনীতি যখন খারাপ থাকে তখন আসলে কস্ট সব কিছু বেড়ে যায়, এবং সংকুচন যখন হয় গ্রোথের ক্ষেত্রে, আর ডিমান্ড যখন বাড়ে, তখন কিন্তু প্রকৃতপক্ষে মূল্য এমনিতেই বাড়বে। স্বাভাবিক, যে যখন এগ্রিগেট ডিমান্ড, চাহিদা, সমষ্টিক চাহিদা সমষ্টিক যোগানের চেয়ে বেশি। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে প্রবৃদ্ধি বাড়ানো হচ্ছে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন করা। কারণ হচ্ছে আপনি যদি প্রবৃদ্ধি বাড়াতে পারেন, তার মানে এগ্রিগেট সাপ্লাই, আমরা যদি সমষ্টিক যোগানকে ধাক্কা দিয়ে ডান পাশে নিতে পারেন, তখন কিন্তু এমনিতেই প্রাইস লেভেল অনেক নিচে কমে আসবে। কিন্তু প্রবৃদ্ধিকে সংকুচন রেখে, বিনিয়োগ না বাড়িয়ে আপনি কিন্তু যতই মেকানিজম করেন না কেন, কাজ করবে না। আরেকটা হচ্ছে সরকারের যে স্পেন্ডিং, সেখানে এক ধরনের স্বচ্ছতা আনাও একটা পরামর্শ থাকে, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সব জায়গায়। বিষয়টা হচ্ছে আপনি দেখেন এডিবি, যেটা হচ্ছে আমাদের বার্ষিক, এডিপিতে যদি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে ধরেন 3.5 লাখ কোটি টাকা ব্যয় হয়। অর্থাৎ সরকারের যদি দুর্নীতির আখড়া বলেন, সেই আখড়া হচ্ছে কিন্তু এই এডিপিতে। কারণ
সেটা যদি শ্বেতপত্রের দিকেও তাকান, দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে কমিটি সেখানেও তাকান, স্পষ্ট বলা আছে যে বাংলাদেশে 1 টাকা খরচ করার জন্য, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে 1 টাকা খরচ করার জন্য 1 টাকা 70 পয়সা খরচ করা হয়। তাহলে আপনি চিন্তা করেন 3.5 লাখ কোটি টাকার মধ্যে প্রকৃতপক্ষে কাজ হয় কত? বাকি টাকাটা সরকারের পাইপলাইন দিয়েই, বৈধ চ্যানেল দিয়ে অবৈধ হিসাবে বের হয়ে গেল। বিষয়টা হচ্ছে এরকম। অতএব সেই জায়গায় কি সংস্কার হয়েছে? চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার, কিন্তু সেইখানেও কিন্তু বর্তমান পরিকল্পনা উপদেষ্টা যিনি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, উনিও কিন্তু অসহায়ত্ব প্রকাশ করছেন, বলছে আগের ধারায় অব্যাহত রয়েছে। অতএব এই যে আমাদের এমবেডেড হয়ে গেছে উইদ ইন দ্য সিস্টেম, যে গেঁথে গেছে আমাদের সিস্টেমের মধ্যে, এই জায়গা থেকে বিশাল পদক্ষেপ ছাড়া অর্থনীতি এখন যে অবস্থায় রয়েছে, আমি মনে করি যে রাজনৈতিক সরকারই ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা বলা হচ্ছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে। কারণ একটা দেশের ইয়ুথ পপুলেশন একটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের 1/3 পপুলেশনের বেশি 36% হচ্ছে যুবক। অতএব ওরা কিন্তু কর্ম চায়, ভালো লাইফ লিড করতে চায়। কিন্তু আপনি দেখেন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে আমাদের বেকারত্বের হার কিন্তু অনেক পরিমাণ বেড়ে গিয়েছে। অতএব সার্বিক বিশ্লেষণ যদি করেন, IMF-এর প্রেসক্রিপশন, দেশ ভালো থাকলে তারা যদি লোন দিতে পারে তাহলে তারাও বেনিফিটেড হয়। অতএব দেশের ভালো তো প্রকৃতপক্ষে IMF-এর চাওয়ার বিষয় না, আমরাই কিন্তু দেশকে ভালো চাই। যে আমরা একটা সুন্দর ব্যাংকিং ব্যবস্থা চাই, সেন্ট্রাল ব্যাংক যেন মেরুদণ্ড থাকে এমন সেন্ট্রাল ব্যাংক চাই। কারণ যে সেন্ট্রাল ব্যাংকেই নেতৃত্ব দেয়, তার যদি সেই নেতৃত্বের পলিসির ইমপ্লিকেশন যদি রিফ্লেক্ট না হয়, তাহলে সেটা কাজ করে না। প্রত্যেকটা ইনস্টিটিউশনের গভর্নেন্স নিয়ে IMF চাই যে গভর্নেন্স এনশিওর হওয়ার জন্য। অতএব সেইগুলো নিশ্চিত করা গেলে অর্থনীতি এমনিতেই দাঁড়াবে। আসলে খেলাপি ঋণ নিয়ে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু এখন বাড়েনি, এখন সামনে এসেছে। বাট আমি তো এই সেক্টরে কাজ করেছি দীর্ঘদিন, এগুলো আন্ডার দ্য কার্পেট ছিল, আনডিসক্লোজড ছিল। যে এখন 1/3 ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 50%-এর উপরে, ইভেন ইট ওয়েন্ট আপ টু 97%। কিন্তু এই ঋণগুলো কিন্তু এখন খেলাপি হয়নি। এগুলো কিন্তু এই 5 অগস্ট 2024-এর যে পর পরিবর্তন হলো, তার আগের থেকে খেলাপি ছিল। বাট দোজ আর আনডিসক্লোজড, ওগুলোকে দেখানো হয়নি, ওগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল আন্ডার দ্য কার্পেট। এখন IMF প্রেসক্রিপশনের কারণে যেখানে খেলাপি ঋণের হার কমার কথা ছিল, বাট কেন বাড়লো? আসলে কিন্তু এই বাড়াটা আমরা যেটা দেখছি, এটা বেড়ে গেছে অনেক আগে। এই যে 5টা ব্যাংক যেগুলো মার্জার হয়ে একটা ব্যাংক হলো, সেই যে ব্যাংকগুলোর খেলাপি ঋণ তো আগে দেখেন না আপনি। এখন যে একটা বিশাল প্রবলেম যে বলছে যে এই ব্যাংকগুলোর শেয়ার মূল্য আপনি জিরো করে দিলেন, প্রায় 4,500 কোটি 5,000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হলো বিনিয়োগকারীরা। কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের ভিত্তিতে তো এই বিনিয়োগকারীরা শেয়ারগুলো কিনেছিল ওই সময়। আমি একটু কথাটা বুঝতে হবে যে তখন কিন্তু এই খেলাপি ঋণ যদি দেখানো হতো, তাহলে কিন্তু এই ইনভেস্টররা কিন্তু ওই ব্যাংকে ঝুঁকতো না। এখন সেই খেলাপি ঋণগুলো কিন্তু এই 5 অগস্ট 2024-এর পট পরিবর্তনের পরেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে স্পেশাল এন্ডেভার, তাদেরও দৃষ্টিভঙ্গি এখন চেঞ্জ হয়েছে। মেবি আগের থেকে অনেক ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করতে পারছে, সেই কারণে কিন্তু এগুলো এখন বেরিয়ে আসছে। এখন আগে আপনাকে যেটা করতে হবে, সমস্ত খেলাপি ঋণ যেগুলো একটু আগে উনি বললেন যে আরও 2 লক্ষ কোটি টাকা হয়তো হতে পারে, ওই সব কিন্তু আপনাকে কিন্তু ডিসক্লোজ করতে হবে। এনে তারপরে আপনি আস্তে আস্তে এটা কমাবেন, এবং আমি আশা করি এখন সামনে কিন্তু আস্তে আস্তে কমবে। আমি আশাবাদী যে যদি সরকার ঠিকমতো অপারেট করতে পারে, যদি সেন্ট্রাল ব্যাংক ঠিকমতো কাজ করতে পারে, যদি আমাদের বিচার বিভাগ ঠিকমতো কাজ করতে পারে, তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু এটা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ ব্যাংকিং সেক্টরে যদি আপনি ডিসিপ্লিন আনতে না পারেন, তাহলে কিন্তু আপনি মুদ্রা বাজার বলেন, পুঁজিবাজার বলেন, সব কিছুই কিন্তু কলাপস করবে, সব কিছুই কিন্তু এখানে নেগেটিভলি এফেক্ট হবে এটার উপরে। সেক্ষেত্রে যেহেতু মুদ্রাস্ফীতি এখন আসলে IMF এর শর্ত যদি আসলে মানার বাইরেও, যদি ইন্টারনাল রিসোর্স থেকে আমরা IMF থেকে লোনের পরিবর্তে ইন্টারনাল রিসোর্স থেকে যদি আমরা ফান্ড কালেক্টের কথা চিন্তা করি, তাহলে কি মুদ্রাস্ফীতির প্রভাবটা আস্তে আস্তে আমরা কি দেখবো যে সেটা নিম্নমুখী হবে? বিষয়টা হচ্ছে, দেখেন সরকার সবচেয়ে দুর্বল কোথায়? আপনি যদি সার্বিকভাবেই চিন্তা করেন যে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার পরে আমরা এই 54 বছরে 54 ইয়ার্সের কথা চিন্তা করেন, তখন দেখবেন যে আমাদের সরকার কতটুকু আর্থিক সক্ষম হয়েছে এবং বাংলাদেশ কতটুকু সক্ষম হয়েছে। দেখবেন বাংলাদেশ সক্ষমতা রয়েছে, কিন্তু সরকার হিসাবে সরকারের আর্থিক সক্ষমতার জায়গাটা খুব দুর্বল ইন এ সেন্স যে আমরা যখন এখন জিডিপি রেশিওর কথা বলি, আমরা বলি 7-এর কাছে, 7-এর নিচে, যেটা আমরা উগান্ডার সাথে তুলনা করা হয়। দেখবেন কিছুদিন আগেও যে NBR-এর চেয়ারম্যান
মহোদয় বলছে যে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও উগান্ডার সাথে তুলনা করতে হচ্ছে। তার মানে কি আমরা উগান্ডার সমতুল্য না, আমরা অনেক উপরে অবস্থান করি, কিন্তু আমরা ট্যাক্স পে করছি না। এবং এই ট্যাক্স পেটা কে করছে না? একটা ধনিক শ্রেণী গোষ্ঠী ট্যাক্স পে করছে না। কারণ হচ্ছে আপনি যদি বলেন যে এই ধনিক শ্রেণী গোষ্ঠীকে ট্যাক্স অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, আপনি দেখবেন এনবিআর যদি ট্যাক্স অ্যাডভান্টেজ ট্যাক্স সুবিধা দিচ্ছে কত, বলবে 1,00,000 কোটি টাকা। আপনি চিন্তা করবেন ওরি এই ট্যাক্স সুবিধা যদি সরকারের কাছে আসতো তাহলে সরকার 1,00,000 কোটি টাকা কম ধার করতে হতো। তাই সরকার যখন কম ধার করে তখন সরকারের প্রিন্ট করতে হয় না, কারণ সরকার যখন তার বাজেট ডেফিসিট মেটাতে গিয়ে একটা বড় অংশ ব্যাংক থেকে নিতে পারছে না, ব্যাংক দুর্বল, প্রিন্ট করতে হয়, তখন প্রিন্ট করলেই মূল্যস্ফীতিকে উস্কে দেয়। অর্থাৎ সরকার তার আর্থিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ডেফিসিটে কন্ট্রিবিউট করতে পারে এবং একই সাথে মূল্যস্ফীতি রোধে সহায়তা। আমরা অনুষ্ঠান শেষ করব, যেহেতু সামনে নির্বাচনী ইস্তেহারে অর্থনীতিকে আরো সামনের দিকে বেগবান করার জন্য কোনো কিছু ইনক্লুড করতে বলবেন কিনা? নির্বাচন ইশতেহার তো আমরা আসলে এখনো সামনে দেখছি না ওইভাবে, মানে ফাইনাল ইশতেহার আকারে, বাট যেগুলো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দল বা জোট থেকে, যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ বাংলাদেশ হবে, যেটা এখন হয়তো কত $4,500 or $4,700 যে ইকোনমি, সেটাকে $1 ট্রিলিয়ন নিয়ে যাবে, বা আমাদের এটাকে যে একটা ইমার্জিং মার্কেট হিসেবে পুঁজিবাজারকে নিয়ে আসবে, 1 কোটি লোকের কর্মসংস্থান হবে, এগুলো তো আমরা শুনতে পাচ্ছি। বাট আমরা একটা স্পেসিফিক সবার থেকে আমরা কিন্তু মানে চাই, মানে প্ল্যান চাই, আমরা গাইডলাইন চাই। প্ল্যান চাই এই কারণে যে আমরা পরে এটা তখন দেখতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে কিনা ইভ্যালুয়েট করতে পারবো। তো আমি অনুরোধ রাখবো সব যারা রাজনৈতিক দল আছে, বিশেষ করে যারা সামনে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, তারা স্পেসিফিক কিছু পয়েন্ট নিয়ে আসুক ইকোনমি পুনরুদ্ধারের জন্য, কর্মসংস্থানের জন্য। তারা যেন একটা স্পেসিফিক, এবং ইনফ্লেশন যেটা আমাদের মেইন এখন মানে আমাদেরকে সমস্যা সৃষ্টি করছে, অ্যাট দ্য সেম টাইম রেমিটেন্সটা কিন্তু আমাদের যেটা প্রায় মানে কত $10 বিলিয়ন বেড়ে গেছে গত মানে আগের সরকারের আমল থেকে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এটা আমরা মনে করি এটাকে $50 বিলিয়ন নেওয়া সম্ভব যদি আমরা সেইভাবে আমাদের যারা রেমিটেন্স আর্নার যারা, তাদেরকে যদি আমরা সেভাবে আমরা যদি নার্সিং করতে পারি, তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে পারি, তাদেরকে যদি সাফারিংটা কমাতে পারি এবং প্রপার চ্যানেলে ব্যাংকিং চ্যানেলে টাকাটা আমরা যদি এনশিওর করতে পারি, তাহলে কিন্তু এটা ইজিলি এটা 45 বিলিয়ন to 50 বিলিয়ন করা সম্ভব, এবং তখন আর IMF এর কাছে আপনার যেতে হবে না। আপনি যদি এক লাইনে কিছু ইনক্লুড করেন। দেখেন, আমি সাধারণ নাগরিক হিসেবে আসলে এখন নির্বাচন প্রেক্ষিতে রাষ্ট্রের যে দলগুলা পার্টিসিপেশন করবে তাদের আসলে স্পেসিফিক এই যে রাষ্ট্র ভঙ্গুর অর্থনীতি পাচ্ছে সেটার পুনরুদ্ধারের জন্য কার কি ধরনের পরিকল্পনা আছে, সেই মাস্টার প্ল্যানটা যদি তারা জাতির কাছে পরিষ্কার করে তাহলে আমি সন্তুষ্ট হব। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আরেকটা জিনিস যেটা চাই না সিটিজেন হিসাবে, আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই একটা শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটা হোক, এবং নির্বাচনের পরে কেউ ক্ষমতায় আসবে, কেউ বিরোধী দলে যাবে, বাট সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই দেশ গড়ার কাজে সবাই একসাথে কাজ করে, সেটা আমরা চাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।